ফুলশয্যার দিন রাতেই ঘোমটা দেওয়া সুচিস্মিতার দিকে তাকিয়ে অভিজ্ঞান বলল, সামাজিকভাবে স্ত্রীর সম্মান, স্বীকৃতি এবং আমার পরিচয় তোমাকে দিতে পারলেও পুরোপুরি স্ত্রী হিসেবে তোমাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না কখনো। পাত্রের এ বিয়েতে আপত্তি আছে, এরকম কথা বিয়ের আগেই তার ঠাম্মার কাছে শুনেছে সুচিস্মিতা, কিন্তু বিস্তারিত জানতে চায়নি একবারও। পাত্র কেমন, কি বৃত্তান্ত, চেহারা, চাকরি, পরিবার এসব নিয়ে কোনো আগ্রহ দেখায়নি সে। সুচিস্মিতা ভেবেই নিয়েছিল তার জীবনে বিয়ে, ভালোবাসা এসব কোনো কিছুই আর মানে রাখে না। পাত্র যেমনই হোক, সব কিছু শুনে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক। তাই ফুলশয্যার রাতে অভিজ্ঞানের কথা তাকে এতটুকু হার্ট করেনি। এই কথাগুলো শেষে কোনো প্রশ্ন করল না সুচিস্মিতা। এরপরেই বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে পোশাক বদলে সুচিস্মিতার পাশেই পেছন ফিরে শুয়ে পড়েছিল অভিজ্ঞান। শুয়ে পড়ার আগে বলল, আমাকে নিয়ে সমস্যা নেই, আমি বিরক্ত করব না তোমাকে কখনো। আমি এখন ঘুমিয়ে পড়ব, তুমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ো। তবে স্বামী হিসেবে আমার কাছ থেকে অন্য কিছু আশা করো না। মানে, আমি বলতে চাইছি, আই ক্যান ফুলফিল ইয়োর ফিনান্সিয়াল নিড, বাট অন্য কোনো ডিমান্ড এই মুহূর্তে সম্ভব না। এর পরের আধা ঘন্টা সুচিস্মিতা এভাবেই চুপচাপ বসেছিল। তারপর আস্তে আস্তে কাত হয়ে এখানেই শুয়ে পড়েছে। এখন সকাল 6:30। সকালে ঘুম থেকে উঠে ঘরে কাউকে দেখতে পায়নি সুচিস্মিতা। স্নান করে পোশাক বদলে নিচে একতলায় নেমে এসেছে একা একাই। অভিজ্ঞান চ্যাটার্জিদের এই বাড়ি জামশেদপুর এলাকায়, পুরনো বনেদি আমলের বাড়ি। অভিজ্ঞানের বাবা, কাকা, জ্যাঠা এই বাড়িতেই সকলে থাকে, যে যার নিজের অংশে। এই বাড়ির সব ঘর বড় বড়, আগেকার দিনে জমিদার বাড়ির স্টাইলে। ভোরবেলা বলেই হয়তো তেমন কাউকে চোখে পড়ল না। একতলায় এসে সোজা রান্নাঘরে চলে এলো সুচিস্মিতা। এখানেও কেউ নেই। কিছুক্ষণ আগেই কেউ রান্নাঘর পরিষ্কার করে দিয়ে চলে গেছে, সেটা স্পষ্ট বোঝা গেল। এতটুকুও না ভেবে নিজের জন্য 1 কাপ চা করে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সুচিস্মিতা। তারপর সোজা চলে এলো নিজের ঘরে। সমস্ত জানলা খুলে দিয়ে বিছানা পরিষ্কার করে জানালার সামনে একটা চেয়ার নিয়ে চায়ের কাপ হাতে বসল। একদিনের নতুন বউ সে। তার স্বামী অভিজ্ঞান চ্যাটার্জি খুব বড় কোম্পানিতে চাকুরিরত একজন ইঞ্জিনিয়ার, সুদর্শন এবং মেধাবী ছেলে। অভিজ্ঞানের বাবা একজন ব্যবসায়ী। একটি মেয়ের শ্বশুরবাড়ি হিসেবে একেবারে পারফেক্ট এবং লোভনীয় পরিবার। কিন্তু সুচিস্মিতার কাছে এসবই অর্থহীন। পিতৃমাতৃহীন অনাথ সুচিস্মিতা বড় হয়েছে দাদু ঠাকুমার কাছে। কলেজে এসে প্রথম প্রেম বিনোদ ত্রিপাঠী। সেখানে ঠকে গেছে মারাত্মকভাবে। এই একটা মারাত্মক ভুল তাকে একেবারে ধ্বংস করে দিয়েছে রাতারাতি। অবাঙালি ছেলে বিনোদ ত্রিপাঠীকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে কাউকে কিছু না বলে মুম্বাইতে চলে গিয়েছিল বিনোদের সঙ্গে। কিন্তু বিনোদের যে সব কিছুই মিথ্যে, সবটাই সাজানো এবং বিনোদ বিবাহিত, সেটা বুঝতে পেরেছিল 1 মাসের মধ্যে। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে পুলিশ প্রশাসন, সরকার সকলের সাহায্যে বিনোদের হাত থেকে মুক্তি পেয়েছিল। ডিভোর্স, তারপর আবার কলকাতা। এরপরে পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিল সুচিস্মিতা। এরপরেই অভিজ্ঞানের সঙ্গে তার সম্বন্ধ আসে। নিজের পরিস্থিতি পাল্টাতে আর কলকাতা ছেড়ে যেতে বিয়েতে রাজি হয়ে গেল সুচিস্মিতা। অভিজ্ঞানের প্রথম পক্ষের বউয়ের সঙ্গে ডিভোর্স হয়ে যায় 2 বছরের মাথাতেই। কেন ডিভোর্স হয় সে ব্যাপারে কৌতূহল নেয়নি সুচিস্মিতা। অভিজ্ঞানের বাড়ির লোক বিনোদের সব কথা জেনেও তাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেছেন এবং বাড়ি ছেড়ে কলকাতা ছেড়ে আত্মীয় পরিজন সবার চোখের সামনে থেকে বেরিয়ে জামশেদপুরে চলে আসতে পেরেছে, এতেই সে খুশি। নিজের ভাবনার জগতে ডুবে গিয়েছিল সুচিস্মিতা। ঠিক এই সময় কানের কাছে এসে কেউ বলল, গুড মর্নিং। চমকে তাকালো সুচিস্মিতা। দেখল কঙ্কনা দাঁড়িয়ে আছে, পরনে সালোয়ার কুর্তি। কঙ্কনার সঙ্গে গতকালই আলাপ হয়েছে সুচিস্মিতার।
অভিজ্ঞানের জ্যাঠতুতো দাদার বউ। সুচিস্মিতা বলল, ভেরি গুড মর্নিং। কঙ্কনা বলল, ছোদ্দাকে বেরিয়ে যেতে দেখলাম, তখনই ভাবলাম তোমার সঙ্গে কথা বলতে আসবো। তুমি বিরক্ত হবে না তো যদি আমি তোমার কাছে একটু বসি? কঙ্কনার দিকে তাকিয়ে হাসল সুচিস্মিতা। বলল, একটুও বিরক্ত হব না। আমি তো একাই বসেছিলাম, বরং ভালো করেছ এসে। কঙ্কনা বলল, একটু পরেই কাকি চলে আসবে, মানে তোমার শাশুড়ি। তার আগেই যা বলার বলে নিতে হবে আমাকে। কেউ এসে গেলে আর কথাগুলো বলা যাবে না। শোনো, কয়েকটা কথা তোমাকে বলে রাখা খুব জরুরি। অবাক হচ্ছে সুচিস্মিতা। কঙ্কনার চোখ মুখের ভাব বলে দিচ্ছে সে কোনো গোপন কথা বলতে এসেছে তাকে। বিয়ের পরের দিনই কাউকে না জানিয়ে সুচিস্মিতার কাছে কি এমন গোপন কথা বলতে এসেছে? ঠিক এই সময় কঙ্কনা আবার বলে উঠল, দেখো, আমি সবটাই জানি। তুমি আর ছোদ্দা দুজনেই বাধ্য হয়ে বিয়ে করেছো দুজনকে। তোমাদের পরিবারের চাপ ছিল তোমাদের উপর। ছোদ্দাকে আগের মতোই সেই ভোর 4টের সময় যেভাবে বেরিয়ে যেতে দেখলাম, তাতে আমি আর আমার বর দুজনেই আন্দাজ করতে পারছি পরিস্থিতি। আমার বর সম্পর্কে তোমার ভাসুর হবেন, তাই তিনি তোমার সঙ্গে কথা বলতে এলেন না, আমাকে পাঠালেন। তুমি যদি অনুমতি করো তাহলে আমি কয়েকটা কথা বলতে চাই তোমাকে। সুচিস্মিতা দেখছে কঙ্কনাকে, এবার শান্ত গলায় বলল, তুমি নিশ্চিন্তে বলতে পারো যা বলতে চাও। কোনো কথাই আমার উপর আর কোনো রকম প্রভাব ফেলতে পারে না। এবার কঙ্কনা বড় বড় পা ফেলে দরজার বাইরে গিয়ে সন্তর্পণে দেখে নিল কেউ আছে কিনা দরজার বাইরে। তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আবার এসে বসল সুচিস্মিতার পাশে। তারপর বলল, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বলছি আমি। দেখো, ছোদ্দা ভীষণ ভালো ছেলে। অনেকগুলো টাকা নিয়ে তবেই ছোদ্দাকে ডিভোর্স দিয়েছে বিপাশা। কিন্তু এখনও বড় খরচ হলে ছোদ্দার কাছ থেকে টাকা নিচ্ছে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও। অন্য আরেকটা মানুষের সাথে সম্পর্ক আছে বিপাশার, তবু টাকার জন্য ছোদ্দাকে ছাড়ছে না। আমরা সবাই বুঝতে পারছি বিপাশা ভালো না, কিন্তু ছোদ্দা বুঝতে পারছে না। ঠাকুরের আশীর্বাদে ডিভোর্সটা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আপদ বিদেয় হয়েছে, বিপাশা আর ফিরে আসবে না ছোদ্দার জীবনে। কিন্তু ও মেয়ে সাংঘাতিক, আপদ ফিরে আসছে। ছোদ্দাকে আবার ও জাল ফেলে ধরতে চাইছে। ছোদ্দাও চুম্বকের মতো ওর দিকে এগিয়ে যাচ্ছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ করে গেল কঙ্কনা। এবার সুচিস্মিতা বলল, এখানে আমার কি করণীয় আছে? এখানে এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? কঙ্কনা বলল, যেভাবেই হোক, যেমনভাবেই হোক, তোমরা স্বামী স্ত্রী। তোমাদের মধ্যে ভালোবাসা আন্তরিকতা না থাকলেও আইনত তোমরা স্বামী স্ত্রী। তাই আমি তোমাকে বলতে এলাম, হাত জোর করে রিকোয়েস্ট করতে এলাম, আমার ছোটদাকে বাঁচাও। মানে আমি বলতে চাইছি, স্বাভাবিক একটা স্বামী স্ত্রীর জীবন তোমরা শুরু করো। দেখো, বিপাশা নিজে থেকে সরে যাবে। কঙ্কনার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সুচিস্মিতা বলল, সেটা সম্ভব কিনা বলতে পারবো না। কঙ্কনা এবার সুচিস্মিতা দুটো হাত শক্ত করে ধরে ফেলল। বলল, এখন এসব বলার সময় নেই। ছোটদাকে আমরা বিয়ে দিয়েছি কারণ ওর একটা সুস্থ জীবন দরকার। অন্তত আমাদের জন্য কিছুদিন এটা তোমাকে করতেই হবে। সুচিস্মিতা সুচিস্মিতা বলল, আমি চেষ্টা করব, তবে উনি যদি আমার সঙ্গে থাকতে না চান তাহলে জোর করে আমি থাকবো না। কঙ্কনা বলল, আমি কিছু জানি না, শুধু জানি ছোদ্দার এইসব ব্যাপারের জন্য আমাদের ফ্যামিলি সাফার করছে, যে কারণে আমি তোমার হেল্প চাইতে এসেছি। চেষ্টা তো করো। কথাগুলো বলেই আর দাঁড়ালো না কঙ্কনা, চলে গেল তড়িঘড়ি। চুপ করে বসে আছে সুচিস্মিতা। এই মুহূর্তে কি করণীয় তার জানে না সে। তবে গতকাল অভিজ্ঞানের কথা শুনে বুঝে নিয়েছে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার তার সহজ হবে না। ঠিক এই মুহূর্তে ঘরে এলো অভিজ্ঞান। একই রকমভাবে পেছন ফিরে জানালার সামনে বসেছিল সুচিস্মিতা। সুচিস্মিতার দিকে তাকিয়ে অভিজ্ঞান বলল,
কয়েকটা কথা বলে দিচ্ছি, এই বাড়ির মানুষের সঙ্গে পরিচিত হলে তোমার নিজের সুবিধা হবে। আমার ওয়ার্কআউটের টাইম ভোর 4টে থেকে 7টা। ফিরে এসে অন্যান্য কাজ এবং ব্রেকফাস্ট সেরে অফিস বেরোতে বেরোতে 9:30 বাজে। ফিরি রাত 8:30 9টা। বাড়ির সঙ্গে এটাই আমার সম্পর্ক। তোমাকে তোমারটা বুঝে নিতে হবে এখানে থাকতে হলে। পেছনে ফিরে না তাকিয়েও সুচিস্মিতা বুঝতে পারল এটা অভিজ্ঞানের গলা। কোনো উত্তর দিল না সে। এর কোনো উত্তর হয় না আসলে। পেছন ফিরে না তাকিয়েও সুচিস্মিতা বুঝতে পারল ঘরের মধ্যেই রয়েছে অভিজ্ঞান। টুকটাক আওয়াজ আসছে কানে, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে বসে থাকাটা ঠিক নয়, অভদ্র আচরণ। তাই এবার উঠে দাঁড়িয়ে পড়ল সুচিস্মিতা। তাকিয়ে দেখলো কিছু খুঁজছে অভিজ্ঞান। জিজ্ঞেস করবে ভেবেও জিজ্ঞেস করতে পারল না কি খুঁজছেন তিনি। এবার খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে অভিজ্ঞান স্বগতোক্তি করল, আমার জিনিসে এরা হাত দেয় কেন বুঝতে পারি না। অফিসের ব্যাগ ল্যাপটপ সব হাওয়া। অদ্ভুত ব্যাপার। আমার ঘরে ঢুকতে বারণ করে দিয়েছি, তা সত্ত্বেও। এগিয়ে এলো সুচিস্মিতা নিজের অজান্তেই। তারপর ডান দিকের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড্রপটা খুলে ফেললো এক টানে। আর অদ্ভুতভাবে দেখতে পেল ওয়ার্ড্রপের ভেতরে ডান দিকে রয়েছে কালো চামড়ার ব্যাগ, সঙ্গে ল্যাপটপের ব্যাগ, আরও 2টো ফাইল। অভিজ্ঞানের দিকে তাকিয়ে এবার সুচিস্মিতা বলল, আপনি কি এগুলো খুঁজছেন? তাকালো অভিজ্ঞান। তারপর কথা না বলে আলমারি থেকে জিনিসগুলো বার করে নিয়ে খাটের উপর রাখল। দুপুর 3টে। সারাদিনের দফায় দফায় এই পরিবারের অনেকের সঙ্গে আলাপ হয়েছে সুচিস্মিতার। এত বড় বাড়ি, বিখ্যাত পরিবার হলেও মানুষগুলো সাধারণ এবং স্নেহপ্রবণ, এটা টের পেল সুচিস্মিতা। একজন নতুন বউকে যে অনুভূতি, যে আদর, যে গুরুত্ব, যে উষ্ণতা দিয়ে সকলেই জড়িয়ে রাখে সর্বক্ষণ, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে এরা জড়িয়ে রাখতে চাইছে সুচিস্মিতাকে, সেটা অনুভব করল সুচিস্মিতা। এতটা যত্ন, এতটা আদর নিজের বাড়িতেও কখনো পায়নি সে। সুচিস্মিতা যেন রাজরানী। কিছুক্ষণ আগেই দুপুরের আহার শেষ হয়েছে সবার। বাড়িতে বিয়ের রেশ চলছে এখনো, তাই খাওয়া দাওয়াও একসাথে হচ্ছে। দফায় দফায় খাবার চলছে। প্রথমে বাচ্চারা, তারপরে বয়স্করা, তারপরে ছেলেরা, শেষে বাড়ির বউরা। যেন পিকনিক চলছে। ভালো লেগেছে সুচিস্মিতার। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে একটা ঘরে আড্ডা হচ্ছে সবাই মিলে। খাটের উপর গা ঘেঁষাঘেঁষি করে বসে চলছে আড্ডা। ঠিক এই সময় সুচিস্মিতার ফোনে মেসেজ ঢুকলো। সুচিস্মিতা ফোন হাতে নিয়ে দেখল বিনোদ ত্রিপাঠীর মেসেজ। তাতে হিন্দি হরফে লেখা আছে, मुझे पता है तुमने फिर से शादी कर ली और इस बार बड़ा हाथ मारा है, लेकिन मुझे तुमसे जो पैसे लेना है वो दे देना। मैं पैसे लेने आऊँगा, किसी को पता नहीं चलेगा। टेंशन मत लो, हमारा रिश्ता ख़त्म होने वाला नहीं है। ফোনের লাইনটা পড়ে ভয়ে সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল সুচিস্মিতার। কারণ সে জানে বিনোদের থেকে কখনো সে কোনো টাকা পয়সা নেয়নি। পর মুহূর্তে আরেকটা মেসেজ ঢুকলো। এবার আর ভয়ে মেসেজের দিকে তাকাতেই পারছে না সুচিস্মিতা। এবার কি লিখেছে কে জানে, কিন্তু দেখতে তো হবেই। তাই আবার মেসেজ খুলে দেখল সুচিস্মিতা। দেখে খুশি হলো এই কারণে যে এবার আর বিনোদ মেসেজ করেনি, করেছে অভিজ্ঞান। লিখেছে, আমার আরেকটা সবুজ রঙের ফাইল থাকবে, যেখানে এই জিনিসগুলো ছিল। অফিসের ব্যাগ ল্যাপটপ সম্ভবত ওখানেই রয়ে গেছে। কিছু মনে করো না, সমস্যা হলে অন্য কাউকে বলো। ফাইলটা লাগবে। 2 ঘন্টার মধ্যে মিটিং আছে, আমি কাউকে পাঠিয়ে দেবো, তাকে ফাইলটা দিয়ে দেবে। ফোন হাতে নিয়ে চুপ করে বসে রইল সুচিস্মিতা। একটু দূরেই সুচিস্মিতার শাশুড়ি বসে আছে। তার দিকে চোখ গেল এবার। তিনিও সুচিস্মিতার দিকে তাকিয়ে আছেন। এবার বললেন, কি হয়েছে, মুখটা হঠাৎ শুকনো হয়ে গেল কেন? সুচিস্মিতা বলল, আপনার ছেলের মেসেজ এসেছে, একটা সবুজ ফাইল ওয়ার্ড্রবে আছে, 2 ঘন্টার মধ্যে ওটা দরকার। সুচিস্মিতার এই কথা শুনে গোটা ঘরের অন্তত 15 জন মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেল যেন। প্রত্যেকে তাকিয়ে আছে সুচিস্মিতার দিকে। সঙ্গে সঙ্গে কঙ্কনা চলে এলো সুচিস্মিতার পাশে। বলল, তুমি চলে যাও গাড়ি নিয়ে, ফাইল নিয়ে যাওয়ার সময় হবে না এখানে কারোর।
পৌঁছতে 1.5 ঘন্টা লেগেই গেল। বিরাট বড় অফিস অভিজ্ঞানের। সুচিস্মিতার ফোন পেয়ে অফিস থেকে বেরিয়ে চলে এলো অভিজ্ঞান। গাড়িতে বসেই অভিজ্ঞানকে দেখছে সুচিস্মিতা। দেখতে বেশ ভালো, দেখলেই মনে হয় ভালো ছেলে, কিন্তু বেশ গম্ভীর। সুচিস্মিতার পাশে এসে বসেছে অভিজ্ঞান। অভিজ্ঞানের দিকে ফাইলটা বাড়িয়ে দিল সুচিস্মিতা। অভিজ্ঞান বলল, মিটিংটা ক্যান্সেল হয়েছে, আমি বেরিয়ে যাব। সুচিস্মিতা বলল, আমি শুধু শুধু এলাম তাহলে। বেশ, কোনো ব্যাপার না, আপনি যেখানে যাওয়ার চলে যান, আমি ফিরে যাচ্ছি। নির্লিপ্ত গলায় অভিজ্ঞান বলল, আমি বাড়িতেই যাব, তা না হলে এই গাড়িতে উঠে বসলাম কেন? গাড়ি চলতে শুরু করেছে, কেউ কোনো কথা বলছে না। প্রথম কথা বলল অভিজ্ঞান। বলল, অফিসে এসে ফাইল দেওয়ার জন্য ধন্যবাদ। মা আর কঙ্কনা সবাই মিলে বলল তাই এলাম। মা আমাকে ফোন করেছিল, তোমাকে নিয়ে যেন অন্য কোথাও ঘুরে তারপরে যেন বাড়িতে ঢুকি। বৌদিও মেসেজ করেছিল, ওই একই অনুরোধ। কঙ্কনা খুব ভালো, আর মা একদম অন্যরকম। অন্যরকম মানে? হয়তো আমার কথাটা ভুল হলো, আমি কোনো রকম মাই দেখিনি। আমার জন্মের 1 মাসের মধ্যেই আমার বাবা মা দুজনেই মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাকে দেখেছি। আপনার মা তাদের সবার থেকে আলাদা। ওনার চোখে খুব নিজের লোকের ছোঁয়া আছে। এটা আমি জানতাম না। কোনটা? তোমার বাবা মা নেই, এটা জানতাম না। আসলে তোমার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেইনি, কেউ বলতে এলেও শুনতে চাইনি, তাই হয়তো জানি না। আমি দাদু ঠাকুমার কাছে বড় হয়েছি। আর কে কে আছে বাড়িতে? আর কেউ নেই কলকাতার বাড়িতে। আমি, দাদু আর ঠাম্মা থাকতাম, কাকা কাকি অন্য জায়গায় থাকে। তাহলে এত লোকের মধ্যে আমাদের বাড়িতে তোমার অসুবিধা হওয়ার কথা। কোনো অসুবিধা হচ্ছে না, আমার ভালো লাগছে। তবে আমরা তো আর বেশি দিন থাকবো না এভাবে। আপনিও আপনার গার্লফ্রেন্ডের কাছে চলে যাবেন, আমিও চলে যাব। এসব কথা তোমাকে কে বলল বৌদি? ফ্যামিলির সবার হাসি মুখ দেখতে চাইছে কঙ্কনা, তাই হয়তো আপনার কথা শেয়ার করেছে আমার সঙ্গে। কঙ্কনার দোষ নেই, আমি বৌদি ডাকি। তোমার থেকে দাদা বৌদি দুজনেই বয়সে বড়, তুমি অন্য কিছু বলে ডাকতে পারো। বেশ, যতদিন আছি সংসার সংসার খেলা চলুক। কফি খাবো, তুমি খাবে? তাহলে কোথাও বসে একটু কফি খেয়ে নিই। আমি ঝামেলা বাড়াতে চাইছি না আসলে। মা আর বৌদি দুজনের কথা শোনাও হবে, অফিসের কাজের প্রেশারও ছিল, মাথাটা ধরেছে, কফিও খাওয়া হবে। এটা অন্য কোনো ইস্যু নয়। আচ্ছা বেশ, আমরা দুজনেই যখন দাম্পত্য জীবন কন্টিনিউ করব না, তখন যতদিন থাকবো বন্ধুত্বপূর্ণভাবে থাকাই ভালো। তোমার সঙ্গে সারা জীবন থাকতে আমার সমস্যা নেই, শুধু তোমার সব ডিমান্ড রাখতে পারবো না। আমি কোনো শর্তে বিয়ে টিকিয়ে রাখবো না। তাছাড়া আপনাদের বাড়িতে মানুষগুলোর সঙ্গে মিশে মনে হচ্ছে যে এদের ঠকানোটা অন্যায়। ওটাও আমি পারবো না। এই বড়জোর মাস 6, তারপরে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। বেশ। সুন্দর কফি হাউস, সাজানো গোছানো, মুখোমুখি বসেছে অভিজ্ঞান আর সুচিস্মিতা। 2 কাপ কফি এলো। অভিজ্ঞান মাঝে মাঝেই টেরিয়ে টেরিয়ে সুচিস্মিতাকে দেখছে। বিয়ের আগে সুচিস্মিতার ছবিও দেখেনি সে। সম্ভবত আজকেই প্রথম সরাসরি সুচিস্মিতার মুখ এত স্পষ্ট দেখতে পাচ্ছে। সকালে ল্যাপটপ খোঁজার সময় ভালো করে মুখের দিকে তাকাতে পারেনি। লাল টকটকে শাড়ি, কানে ঝুমকো, ছোট লাল টিপ, সিঁথিতে সিঁদুর, নাকে নাকছাবি, গলায় অন্তত 2 কি 3টে হার। গলার দিকে ভালো করে তাকাতে পারেনি অভিজ্ঞান। হাতেও অনেক চুড়ি গয়না, শাখা পলা আংটি। সুচিস্মিতা যে একেবারে নতুন বউ, সেটা তাকে এক ঝলক দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। মাঝে মাঝে লাল শাড়িটা মাথায় টেনে ঘোমটা দিচ্ছে সুচিস্মিতা। শাড়ি গয়নায় অনভ্যস্ত বোঝাই যাচ্ছে দেখে, তবু তীব্রভাবে ম্যানেজ করার চেষ্টা। হাসি পেয়ে গেল অভিজ্ঞানের। এবার অভিজ্ঞান বলল, আমি এসব মানি না। গোটা জামশেদপুর এইসবের চল নেই। এই মাথায় বারবার কাপড়টা তোমার প্রবলেম করবে।
এসব দিতে হবে না। মানে আমি ঘোমটার কথা বলছি আর কি। হেসে ফেলল সুচিস্মিতা। বলল, আসলে আমার খুব ভালো লাগছে। বাংলা সিনেমায় দেখায় না কেমন লাল শাড়ি, ঘোমটা, গা ভর্তি গয়না, আমার নিজেকে অনেকটা বাংলা সিনেমার নায়িকা নায়িকা লাগছে। সুচিস্মিতার কথা শুনে এবার অভিজ্ঞ আর সুচিস্মিতা দুজনেই হেসে ফেলল। ঠিক এই সময় তাদের টেবিলে এসে দাঁড়ালো এক ভদ্র মহিলা। বিপাশাকে চিনত না সুচিস্মিতা, কিন্তু অভিজ্ঞান অবাক হয়ে গেল। সুচিস্মিতা দেখলো ছোট ছোট চুল, গায়ের রং ফর্সা, পরনে জিন্স আর স্লিভলেস কুর্তি পরিহিত ভদ্র মহিলা অভিজ্ঞানের দিকে তাকিয়ে চড়া গলায় মেজাজ দেখিয়ে বলে উঠল, বাহ, অপূর্ব! আমাকে বলেছিলে মেন্টাল কোনো সম্পর্কই রাখবে না, আমার কাছেই ফিরে আসবে, আর আজই দ্বিতীয় বউ নিয়ে কফি খেতে বেরিয়ে গেলে। দিব্যি হাসাহাসিও তো চলছে বেশ। তাহলে এই ভদ্রমহিলার নামই বিপাশা। কঙ্কনা ঠিকই বলেছিল, ভদ্রমহিলা বেশ অসভ্য। মনে মনে ভাবল সুচিস্মিতা। বিপাশার দিকে তাকিয়ে অভিজ্ঞান বলল, আমি রাতে ফোনে তোমার সঙ্গে কথা বলছি, এখন তুমি যাও। এখানে কোনো রকম সিন ক্রিয়েট চাই না আমি। বিপাশার লোকজন না মেনে একই রকম চড়া গলায় আবার বলে উঠল, কোথাও যাব না আমি, দেখতে চাই তোমার এই দ্বিতীয় বউ নিয়ে তুমি কি করো এখন। আর সহ্য করতে পারবে না সুচিস্মিতা। বিপাশার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, দেখতে পাচ্ছ তো আমরা কফি খাচ্ছি, এখান থেকে চলে যান, পরে ফোনে কথা বলে নেবেন। সুচিস্মিতাকে দেখে তাকিয়ে হিংস্র গলায় বিপাশা বলল, তুমি মাঝখানে একদম কথা বলতে আসবে না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক এই সময় চিৎকার করে উঠল অভিজ্ঞান। বিপাশাকে বলল, সি ইজ মাই ওয়াইফ, I won't tolerate any disrespect towards her. Leave right now and don't even think about bothering her. অভিজ্ঞানের গলার তীব্রতায় কফি হাউসের প্রত্যেকে এখন এদিকে তাকিয়ে আছে। অপমানে লজ্জায় দু চোখ দিয়ে জল পড়ছে বিপাশার। কোনো কথা না বলে পেরিয়ে চলে গেল বিপাশা। স্তব্ধ হয়ে বসে আছে সুচিস্মিতা। এবার শান্ত গলায় সুচিস্মিতার দিকে তাকিয়ে অভিজ্ঞান বলল, কফি শেষ করে আমরা বাড়ি যাব, আর এই ব্যাপারটা নিয়ে তোমার কঙ্কনা মানে বৌদির সঙ্গে কোনো আলোচনা দরকার নেই। গাড়িতে আসার পথে অভিজ্ঞান বলল, আসলে বিপাশাকে বাড়িতে কেউ পছন্দ করে না, আগেও করতো না। আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিলই, তাই ডিভোর্সটা হয়ে গিয়েছে। কিন্তু এখন বিপাশার যার সঙ্গে রিলেশন আছে তার ফিনান্সিয়াল সিচুয়েশন ইজ নট গুড, তাই আমাকে হেল্প করতে হয়। সেটা করতে গিয়ে হয়তো আবার জড়িয়ে যাচ্ছি, যেটা ঠিক হচ্ছে না আজই বুঝতে পারলাম। হঠাৎই পুরী যাওয়ার প্রোগ্রাম ঠিক হলো। সুচিস্মিতার শাশুড়ি জগন্নাথ দর্শন করবেন একদিনের জন্য, তাই ছেলের বউকে নিয়ে যেতে চান পুরী। শনিবারের ফ্লাইটে গিয়ে আবার মঙ্গলবার ফিরে আসা। অগত্যা ছুটি নিতে হলো অভিজ্ঞানকে। মন্দিরে পুজো দিয়ে এসে এই মুহূর্তে হোটেলে বসে আছে সুচিস্মিতার শ্বশুর আর শাশুড়ি। ব্যালকনিতে বসে সমুদ্র দেখছে অভিজ্ঞান আর সুচিস্মিতা। সুচিস্মিতা বলল, একটা কথা আপনাকে বলবো কিনা বুঝতে পারছি না। অভিজ্ঞান বলল, কথাটা শুনলে বুঝতে পারবো, বলে ফেলো। সুচিস্মিতা এবার বিনোদ ত্রিপাঠীর কথা বিস্তারিত বলল অভিজ্ঞানকে। কিভাবে বিনোদ মুম্বাই নিয়ে চলে গিয়েছিল তাকে, সেখান থেকে আবার ফিরে আসতে পেরেছে অনেক কষ্টে। একদিন আগেও বিনোদ যে মেসেজ করেছে তাও দেখালো অভিজ্ঞানকে। পুরোটা চুপচাপ শান্তভাবে শুনে নিয়ে সুচিস্মিতার ফোন থেকে বিনোদকে ফোন করলো অভিজ্ঞান। ওপাশে বিনোদ, হ্যালো, আমি সুচির হাজবেন্ড বলছি। হু ইজ সুচি? সুচিস্মিতা চ্যাটার্জি। বিনোদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বলুন। সুচির ফোন থেকে তোকে ব্লক করছি, আর কখনো কোনো নাম্বার থেকে সুচিকে যোগাযোগ করার চেষ্টা করবি না, তাহলে মুম্বাই থেকে তুলে নিয়ে আসবো। বিনোদ ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বলল, এত ভাব হলো কি করে আবার? ওর সম্পর্কে সব কিছু শুনলে ভাব চটকে যাবে। আমি ওর এক্স হাজবেন্ড বলছি, বিনোদ ত্রিপাঠী। তোর গলা আমাকে আর দ্বিতীয়বার যেন শুনতে না হয়, সেটা তোর পক্ষে অনেক খারাপ হবে। আমাকে চিনে রাখ, আমি ওর হাজবেন্ড বলছি, অভিজ্ঞান চ্যাটার্জি। চল বাই। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। 1 বছর হতে চলল অভিজ্ঞান আর সুচিস্মিতা এখনো একসাথেই আছে।
বিনোদা কখনো ফোন করেনি, বিপাশাও যোগাযোগ করেনি অভিজ্ঞানের সঙ্গে। এখন সপ্তাহে অন্তত 3 দিন এই দম্পতি বাইকে করে ঘুরতে বেরোয়। এর মধ্যে পাহাড়ে ঘুরে এসেছে দুজনে একসঙ্গে। কলকাতায় গিয়ে সুচিস্মিতা দাদু ঠাকুমার সঙ্গে কাটিয়ে এসেছে 3 দিন। এখন প্রত্যেক দিন অনেক রাত অবধি দুজনে গল্প করে, তারপর ঘুমিয়ে পড়ে পাশাপাশি। বন্ধুত্ব এখন তাদের গাঢ়, ছেড়ে যাবার কথা হয়তো আর ভাবতে পারে না তারা। অভিজ্ঞানের পরিবার সুচিস্মিতাকে আপন করে নিয়েছে। যেখানে বন্ধুত্ব শক্ত কঠিন লোহার মতো হয়, সেখানে দাম্পত্য তো সুখের হবেই। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।